গতকালই আমি বলেছিলাম যে আজকে আমাদের টপিকটা থাকবে লাহোর প্রস্তাব থেকে শুরু করে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাব, তারপরে 1947 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বা স্বাধীনতা আইন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব, ভারত শাসন আইনের বৈশিষ্ট্য, ভারত শাসন আইনের গুরুত্ব, ফলাফল, পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো তোমরা জানো যে আমরা একটা এই চ্যাপ্টারটা হচ্ছে যে তিন নম্বর তৃতীয় অধ্যায়, তোমাদের তৃতীয় অধ্যায়ের ইংরেজ উপনিবেশিক শাসন বা ব্রিটিশ আমলের এই টপিকগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ শেষ। যদি আলোচনা করে আমরা সময় পাই তাহলে অন্য দুটো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা এখন তাহলে শুরু করি। লাহোর প্রস্তাব ভারতবর্ষের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর প্রস্তাব ছিল সুদূর প্রসারী। মুসলমানদের ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার ক্ষেত্রে স্বতন্ত্রভাবে ভোট দিয়ে নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার অধিকারের দাবি বহুদিনের লখনৌ চুক্তিতে কংগ্রেস মুসলমান সম্প্রদায়ের এই অধিকার মেনে নিলেও পরে আবার অস্বীকার করে। বহুদিন পর্যন্ত ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম বিরোধের ক্ষেত্রে এটা ছিল একটা জটিল বিষয়। এ কারণে শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের কতগুলো উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের অধীনে প্রস্তাবিত প্রাদেশিক শাসন ব্যবস্থা, স্বায়ত্তশাসন ব্যবস্থা 1937 খ্রিস্টাব্দে কার্যকর করা হয়। ভারতের বিভিন্ন প্রাদেশিক নির্বাচনে অধিকাংশ প্রদেশেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাছাড়া মুসলিম লীগের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই কংগ্রেস মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মন্ত্রিসভা গঠন করে। কংগ্রেসের সভাপতি পণ্ডিত জওহরলাল নেহরু এ সময় দাবি করেন ভারতের দুটি শক্তির অস্তিত্ব লক্ষণীয়, একটি সরকার, অপরটি কংগ্রেস। অন্য কোন দলের অস্তিত্ব তিনি স্বীকার করতে নারাজ। তার এই মন্তব্য মুসলমান নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। জিন্নাহ এতদিন পর্যন্ত যিনি রাজনীতিতে হিন্দু মুসলিম মিলনের প্রবক্তা ছিলেন, তিনিও এতে প্রতিক্রিয়া বা জানান এবং ব্যথিত হন। 1938 খ্রিস্টাব্দে হিন্দু প্রাদেশিক মুসলিম লীগের সভায় মিস্টার জিন্নাহ হিন্দু মুসলমানদেরকে দুটি পৃথক জাতি বলে আখ্যায়িত করেন। বস্তুত 1940 খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাবের পূর্বেই অনেক মুসলমান নেতাদের মধ্যে ভারত বিভাগ এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা প্রবল হয়ে ওঠে। 1940 খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাবে যে স্বাধীন মুসলিম আবাসভূমির দাবি করা হয়েছে, অনুরূপ একটা প্রস্তাব 1930 খ্রিস্টাব্দে কবি ইকবাল তার একটি ভাষণে উল্লেখ করেন। 3 বছর পর 1933 খ্রিস্টাব্দে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলোর জন্য পাকিস্তান নামের উদ্ভাবন করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৎকালীন ছাত্র চৌধুরী রহমত আলী। 1937 খ্রিস্টাব্দে নির্বাচনের পর যেসব প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেখানে কংগ্রেস নেতাদের কার্যকলাপ মুসলমানদেরকে যথেষ্টভাবে আহত করে। তারা বুঝেছিল সংখ্যালঘু হিসাবে তাদের আশঙ্কা হিন্দুদের পরাধীন শাসনাধীনে কখনো বাস্তব রূপ নেবে না। 1939 খ্রিস্টাব্দে জিন্নাহ এ ধরনের পরিস্থিতিতে তার দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। 1940 খ্রিস্টাব্দে 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এ অধিবেশনে বাংলার নেতা ও প্রধানমন্ত্রী একে ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয়, কোন শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না। লাহোর প্রস্তাবের মূলনীতি হচ্ছে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে। ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে। এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম। আরো বলা হয়, সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষা কবচ রাখতে হবে, অর্থাৎ আঞ্চলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌম অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য। তবে এ প্রস্তাবের ব্যাখ্যা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। কারো কারো মতে লাহোর প্রস্তাবে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, একটি উত্তর পশ্চিমে এবং অপরটি পূর্বে। অন্য মত হলো
লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্রের কথাই বলা হয়েছে যার ইউনিটগুলো হবে স্বশাসিত। 1946 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিল্লিতে মুসলিম লীগ দলীয় আইনসভা সদস্যদের অধিবেশনে লাহোর প্রস্তাব সংশোধন করে এক রাষ্ট্রের দাবি রাখা হয়। এর ফলে 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহ নিয়ে পাকিস্তান নামে একটি মাত্র মুসলিম রাষ্ট্র গঠিত হয়। লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া। হিন্দু ও কংগ্রেস নেতাদের মধ্যে লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া ছিল তীব্র। পণ্ডিত নেহেরু এ প্রস্তাবের তীব্র নিন্দা করেন এবং মুসলমানদের স্বতন্ত্র স্বাধীন আবাসভূমি গঠন অবাস্তব বলে আখ্যায়িত করেন। মহাত্মা গান্ধীও তার লেখায় এর সমালোচনা করেন এবং ভারত বিভাগ করাকে পাপের সমতুল্য বলে মনে করেন। এ প্রস্তাব অনুযায়ী বর্ণ হিন্দুরা ভারত বিভক্তি পছন্দ না করলেও 1947 খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাব ভাগ করার দাবি জানায়। এরপরের টপিকটাই হচ্ছে আমাদের মন্ত্রী মিশন পরিকল্পনা। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল। এ সময় ব্রিটিশ সরকার ভারতীয় জনসাধারণের সমর্থন পাওয়া জরুরি মনে করে। এ উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। পরামর্শ দেন ভারতবাসীর সাথে যেন একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা গ্রহণ করেন। 1942 খ্রিস্টাব্দের 23 মার্চ ক্রিপস দিল্লিতে কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য দলের সাথে আলোচনা করে একটি শাসনতান্ত্রিক সংস্কারের প্রস্তাব পেশ করেন। ইতিহাসে এ প্রস্তাব ক্রিপস মিশন পরিকল্পনা নামে পরিচিত। এ পরিকল্পনায় যুদ্ধ শেষে ডোমিনিয়ন বা উপনিবেশিক স্বায়ত্তশাসন দান, শাসনতন্ত্র প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠন ও একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করা হয়। কিন্তু ক্রিপসের দেওয়া প্রস্তাব কংগ্রেস ও মুসলিম লীগ গ্রহণ করেনি। তাহলে একটা ছিল ক্রিপস পরিকল্পনা, ক্রিপস মিশন পরিকল্পনা, আর একটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। আমার কথা বুঝছো তোমরা? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি স্যার, হ্যালো? শুনতে পাচ্ছি। আমি এখন যেটা আলোচনা করছি এটা হচ্ছে ক্রিপস মিশন পরিকল্পনা, ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন পরিকল্পনা। ক্রিপস মিশন পরিকল্পনা এটা হচ্ছে যে ক্রিপসকে 1942 খ্রিস্টাব্দের, আমি আবার বলছি, 23 মার্চ ক্রিপস দিল্লিতে আসেন, মুসলিম লীগ ও অন্যান্য দলের সাথে আলোচনা করে একটি শাসনতান্ত্রিক সংস্কারের প্রস্তাব পেশ করেন। ইতিহাসে এই প্রস্তাব ক্রিপস মিশন পরিকল্পনা নামে পরিচিত। আমি মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্রিপস মিশন পরিকল্পনা আর একটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। অর্থাৎ ক্রিপস মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর স্যার উইনস্টন চার্চিল আবার নতুন, অর্থাৎ তৎকালীন ব্রিটেন সরকার আরেকটি মিশন পাঠান ভারতে। পরবর্তীতে যে মিশন আসে ওইটাকে মন্ত্রী মিশন পরিকল্পনা বলা হয়, আর আগেরটি যেটা ক্রিপসকে পাঠান ওইটা ক্রিপস মিশন পরিকল্পনা নামে পরিচিত। ওকে, আচ্ছা ঠিক আছে। ইতিহাসে এই প্রস্তাব ক্রিপস মিশন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় যুদ্ধ শেষে ডোমিনিয়ন বা উপনিবেশিক স্বায়ত্তশাসন দান, শাসনতন্ত্র প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠন ও একটি অন্তর্বর্তীকালীন প্রস্তাব করা হয়। কিন্তু ক্রিপসের দেওয়া প্রস্তাব কংগ্রেস বা মুসলিম লীগ গ্রহণ করেনি। উপরন্তু কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন ডাক দেয়, কিন্তু ব্রিটিশ সরকার ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে দেয়নি। এরপরে তারা আরেকটি পরিকল্পনা প্রেরণ করলো। এরপর এগিয়ে আসেন ভাইসরয় লর্ড ওয়াভেল। ততদিনে উইনস্টন চার্চিল কিন্তু ক্ষমতায় আর নেই। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে যে ভাইসরয় ছিলেন, সেই ভাইসরয় আরেকটি উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল, তিনি এবার উদ্যোগ গ্রহণ করলেন। এই উদ্যোগ গ্রহণ করার ফলে তিনি 1945 খ্রিস্টাব্দে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সিমলার একটি বৈঠকে মিলিত হন, কিন্তু এই বৈঠকও ব্যর্থ হয়। অবশেষে সিমলা বৈঠকের সূত্র ধরে 1946 খ্রিস্টাব্দে ভারত সচিব লর্ড পেথিক লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে। লরেন্স ছাড়া এই প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন, এখানেও স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন এবং আরেকজন ছিলেন এভি আলেকজান্ডার, কিন্তু এই প্রতিনিধি দলের প্রধান ছিলেন লরেন্স। এই মিশন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে আলোচনার পর 1946 খ্রিস্টাব্দের মে মাসে ভারতের প্রস্তাবিত শাসনতন্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। ইতিহাসে এটি মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত। তাহলে আমরা দুটো, একটি ক্রিপস মিশন পরিকল্পনা এবং অন্যটি মন্ত্রী মিশন পরিকল্পনা। ক্রিপস মিশন পরিকল্পনা প্রেরণ করেন, অর্থাৎ উইনস্টন চার্চিল প্রেরণ করেন ক্রিপসকে ভারতীয় উপমহাদেশে। ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতীয় উপমহাদেশের
ভাইসরয় লর্ড ওয়াভেল একটি উদ্যোগ গ্রহণ করেন। সে উদ্যোগ ব্যর্থ হলে 1946 খ্রিস্টাব্দে ভারত সচিব আবার লর্ড পেথিক লরেন্সের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল ভারতীয় উপমহাদেশে আসে। লর্ড পেথিক লরেন্স, এই মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান ছিলেন লর্ড পেথিক লরেন্স, আর ক্রিপস মিশন পরিকল্পনার প্রধান ছিলেন লর্ড স্যার স্টেফন ক্রিপস। ওকে, এখন আমরা মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাব, আমরা ক্রিপস মিশন পরিকল্পনার প্রস্তাব কিন্তু আগেই দেখেছি, এখন মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবটা নিয়ে আলোচনা করব। মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাব অনুযায়ী কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, একটি স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা হবে, সেখানে অন্তর্ভুক্ত থাকবে ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্য সমূহ। 3, ভারতীয় প্রদেশগুলোকে 3 ভাগে ভাগ করা হবে, যথা ক গ্রুপ ক, খ ও গ। ক গ্রুপে থাকবে মাদ্রাজ, বোম্বে, যুক্তপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও উড়িষ্যা। খ গ্রুপে থাকবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব ও সিন্ধু। গ গ্রুপে থাকবে বাংলা ও আসাম। সর্বোপরি সিদ্ধান্ত হয় প্রত্যেক গ্রুপের জন্য একটি গণপরিষদ গঠন করা হবে। মন্ত্রী মিশন প্রস্তাব পেশের পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছিল যে পরিকল্পনার পুরোটাই গ্রহণ করতে হবে, অংশ বিশেষ নয়। ভারতীয় ইউনিয়নের হাতে থাকবে দেশ রক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ এবং মুদ্রা বিভাগের দায়িত্ব। অন্যান্য বিষয়ের দায়িত্ব ন্যস্ত থাকবে প্রদেশগুলোর হাতে। এছাড়া বলা হয় কেন্দ্রীয় সংসদে মোট 385টি আসনের মধ্যে 78টি মুসলমানদের জন্য নির্ধারিত হয়। পরিকল্পনায় সুযোগ রাখা হয় 10 বছর পর কোন গ্রুপ ইচ্ছে করলে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হতে পারবে। এটা ছিল মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা, এই পরিকল্পনার প্রতিক্রিয়া ভারতের বিভিন্ন দলের রাজনীতিকদের মধ্যে মন্ত্রী মিশন পরিকল্পনা দারুণ আলোড়ন সৃষ্টি করে, কারণ ভারতীয়দের নিকট এই বিষয়টি স্পষ্ট হয় যে ব্রিটিশ সরকার এখন ক্ষমতা হস্তান্তর করতে চায়। ফলে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় পরিকল্পনার খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে নিজেদের সুবিধা খুঁজতে থাকে। এককেন্দ্রিক সরকার গঠনের প্রস্তাব কংগ্রেসের ভালো লাগে, কারণ এর ভেতর দিয়ে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার সুযোগ দেখতে পায়। অন্যদিকে গ্রুপিং ব্যবস্থা উৎসাহ দেয় মুসলিম লীগকে, কারণ এই ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন সম্ভব। 10 বছর পরে গ্রুপগুলো ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে পারবে বলে মুসলিম লীগ নেতারা মন্ত্রী মিশন পরিকল্পনাকে গ্রহণ করে নেন। পরবর্তী সময়ে অবশ্য পুরো পরিকল্পনাকেই মুসলিম লীগ প্রত্যাখ্যান করে। পরে কংগ্রেসের অসহযোগিতার ফলে মন্ত্রী মিশন পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। এটা ছিল আমাদের মন্ত্রী মিশন পরিকল্পনা, ক্রিপস মিশন পরিকল্পনা এবং মন্ত্রী মিশন পরিকল্পনা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে 1947 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বা স্বাধীনতা আইন নিয়ে আমরা আলোচনা করব। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন প্রণয়নের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। ইতিহাসে এটি 1947 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন নামে পরিচিত, বিখ্যাত। ভারতে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর রাজনৈতিক অস্থিরতা নেমে আসে। এ সময় বিশৃঙ্খলা অবস্থার ভেতর থেকেই জন্ম নিয়েছিল ভারত স্বাধীনতা আইনটি। কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করার জন্য ব্যর্থ হয়েছিল পরিকল্পনা। এ ঘটনা মুসলিম লীগকে আহত করে। মুসলিম লীগ দাবি করে যেহেতু তারা পরিকল্পনাটি গ্রহণ করেছে, তাই সরকারের উচিত লীগকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সম্মতি দেওয়া। কিন্তু বিষয়টি একদলীয় হয়ে যাচ্ছে বলে বড়লাট ওয়াভেল লীগের দাবির প্রতি সম্মতি জানাতে পারেননি। লীগের কাছে সরকারের এ মনোভাব চুক্তি ভঙ্গ বলে মনে হয়। ফলে লীগ ও কংগ্রেসের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এমতো অবস্থায় মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোম্বাইয়ে একটি সম্মেলন ডাকে। সম্মেলন সিদ্ধান্ত হয় পাকিস্তান অর্জনের জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন শুরু করবে। এ উদ্দেশ্যে 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট দেশব্যাপী প্রত্যক্ষ দিবস পালনের ডাক দেওয়া হয়। 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট মুসলিম লীগ নেতা অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন ব্রিটিশ সরকারকে এ বলে সতর্ক করে দেন যে কংগ্রেস যদি ক্ষমতায় বসে তবে বাংলা স্বাধীনতা ঘোষণা করবে এবং পাল্টা সরকার গঠন করবে। তারা কেন্দ্রীয় সরকারকে কোনো রাজস্ব দেবে না এবং কেন্দ্রের সাথে কোনো সম্পর্ক বজায় রাখবে না। এদিকে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের দিন ঘনিয়ে আসে। বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসেন বাংলার প্রধানমন্ত্রী
সোহরাওয়ার্দী ও মুসলিম লীগের সেক্রেটারি আবুল হাশেম তারা দেশব্যাপী জনমত গড়ে তুলতে থাকেন। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের দিন কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়। দাঙ্গা কলকাতায় শুরু হলেও ক্রমে তা বাংলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। অবস্থার মারাত্মক অবনতি হতে থাকলে ব্রিটিশ সরকার শেষ রক্ষার চেষ্টা করে। তারা ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ঘোষণা করে। সুতরাং কিভাবে দেশ বিভক্ত করা হবে এবং ক্ষমতা হস্তান্তর করা হবে তার জন্য একটি নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা উপস্থিত হয়। ব্রিটিশ সরকার এর উদ্দেশ্যে লর্ড মাউন্টব্যাটেনকে লর্ড ওয়াভেলের পরিবর্তে ভারতের বড় লাট করে পাঠান। ক্ষমতা গ্রহণ করেই প্রথম দিল্লিতে আসেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ঘোষণা দেন 1948 খ্রিস্টাব্দে জুন মাসের মধ্যেই ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করবে। কংগ্রেসের প্রতি মাউন্টব্যাটেনের যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন মাউন্টব্যাটেন। তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, কিন্তু এ ব্যাপারে মুসলিম লীগের সাথে আপোষ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কংগ্রেস লীগের দাবি মেনে নিয়ে ভারত বিভাগ করতে রাজি হয়, কিন্তু কংগ্রেস এতে বেশ কিছু শর্ত আরোপ করে যা মুসলিম লীগের পক্ষে মানা সম্ভব হয়নি। ফলে ভারত বিভাগ আবারও অনিশ্চিত হয়ে পড়ে। এরপরে লর্ড মাউন্টব্যাটেন একটি পরিকল্পনা প্রকাশ করেন। তার পরিকল্পনা ব্রিটিশ সরকার এখন লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব। ব্রিটিশ সরকার লর্ড ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে বর্ডার করে ভারতে পাঠানোর পর লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দে 2 জুন নেহেরু, জিন্নাহ ও শিখ নেতা বলদেব সিং এর সাথে এক ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে একটি পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা তিনি 1947 খ্রিস্টাব্দে 3 জুন জনগণের সামনে তুলে ধরেন। এটাকে 3 জুন পরিকল্পনা বলা হয়, আবার মাউন্টব্যাটেন পরিকল্পনা বলে অভিহিত করা হয়। আমাকে শুনতে পাচ্ছ? এটা 3 জুন পরিকল্পনা নামে পরিচিত, আবার মাউন্টব্যাটেন পরিকল্পনা নামেও খ্যাত। এটি মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। মাউন্টব্যাটেন যেসব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন তা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। 1. ভারতীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ সংবিধান রচনার দায়িত্ব পালন করবে। 2. যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গণপরিষদে যোগ দেবে না তারা নিজেদের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে পৃথক গণপরিষদ গঠন করতে পারবে। 3. বর্তমান গণপরিষদ কাজ চালিয়ে যাবে, তবে বাংলা ও পাঞ্জাব প্রদেশ যদি ইচ্ছা করে তবে গণপরিষদে প্রণীত বিধান তাদের জন্য প্রযোজ্য হবে অথবা হবে না। 4. বাংলা ও পাঞ্জাব পাকিস্তান কিংবা ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার প্রশ্নে বিভক্ত হবে কি না তা ভোটের মাধ্যমে ঠিক করা হবে। 5. বাংলা ও পাঞ্জাব যদি বিভক্ত হয় তবে নতুন করে এসব প্রদেশের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন গঠন করা হবে। 6. বাংলা বিভাগের সিদ্ধান্ত গৃহীত হলে আসামের সিলেট জেলা সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রদেশের সাথে মিলিত হবে কিনা এজন্য গণভোট অনুষ্ঠিত হবে। 7. সিন্ধু প্রদেশ ভারত বা পাকিস্তানে যোগ দেবে কিনা তা সে দেশের আইনসভা সিদ্ধান্ত নেবে। 8. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ভারত বা পাকিস্তানে যোগ দেবে তা সে দেশের আইনসভা সিদ্ধান্ত নেবে। 9. এ পরিকল্পনা ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেশীয় রাজ্যগুলোর প্রতি ব্রিটিশ সরকারের পূর্ব ঘোষিত নীতি বহাল থাকবে। 10. এ পরিকল্পনা বাস্তবায়ন ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য এবছরই ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হবে। এটা ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা বা 3রা জুন পরিকল্পনা। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব। অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব। ভারতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য যখন তীব্র হচ্ছিল তখনই বাংলার কয়েকজন নেতা অখণ্ড বাংলা গড়ার প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। অখণ্ড বাংলা প্রস্তাব প্রথম উত্থাপন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি তৎকালীন সময়ে অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রীও ছিলেন। বেশ কয়েকজন প্রাদেশিক কংগ্রেস নেতাও এ প্রস্তাবকে সমর্থন করেন। তারা হচ্ছেন শরৎ বসু, কিরণ শঙ্কর রায় প্রমুখ নেতা। অন্যদিকে মুসলিম লীগ নেতা আবুল হাশেমও এ প্রস্তাবকে সমর্থন করেন। শরৎ বসুর সক্রিয় সমর্থনের কারণে প্রস্তাবটি ইতিহাসে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। বাংলার এ দেশপ্রেমিক নেতৃবৃন্দ বুঝেছিলেন কংগ্রেস ও লীগের কাছে দলীয় স্বার্থই বড়, বাংলার স্বার্থের কথা কখনোই তারা বিশেষ বিবেচনায় রাখবে না। তাই অখণ্ড বাংলার প্রস্তাব ঘোষণা ও বিশ্লেষণ করলে শরৎ বসু ও সোহরাওয়ার্দী প্রস্তাব ঘোষণা ও বিশ্লেষণ করেন
শরৎ বসু ও সোহরাওয়ার্দী, তাদের মতে এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলা নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য সমুন্নত রাখা সম্ভব। এ প্রস্তাবের ভিতর হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার চেষ্টাও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এ মহৎ প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারেনি। এবারও প্রথম বিরোধিতা আসে কংগ্রেসের পক্ষ থেকেই। কংগ্রেসের অবাঙালি ও রক্ষণশীল সদস্যরা প্রচন্ড বিরোধিতা করতে শুরু করে। এমতো অবস্থায় কংগ্রেস এবার অখণ্ড বাংলার বদলে পাকিস্তান দাবিতেই ভারত বিভাগে রাজি হয়ে যায়। ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। ভারত শাসন আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ১, 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট হতে এ আইন ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় এবং ভারতকে বিভক্ত করে ভারত ইউনিয়ন এবং পাকিস্তান নামে দুটো নতুন ডোমিনিয়ন সৃষ্টি করে। অর্থাৎ এ আইন উক্ত ডোমিনিয়ন দুটির আইনসঙ্গত সার্বভৌমত্বকে স্বীকার করে নেয়। ২, সাবেক উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু, বেলুচিস্তান, পশ্চিম পাঞ্জাব, সাবেক পূর্ব বাংলা ও সিলেট জেলার মুসলমান প্রধান অঞ্চলগুলো নিয়ে এই আইন অনুসারে পাকিস্তান গঠিত হয় এবং মাদ্রাজ, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পূর্ব পাঞ্জাব, পশ্চিম বাংলা, সিলেট জেলার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা ছাড়া আসাম, দিল্লি, আজমির নিয়ে ভারতীয় ইউনিয়ন গঠিত হয়। ৩, 1947 খ্রিস্টাব্দের ভারত স্বাধীনতা আইন অনুসারে পাকিস্তান ও ভারত ডোমিনিয়নের গণপরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে নতুন শাসনতন্ত্র রচনার ক্ষমতা অর্পণ করা হয়। সিদ্ধান্ত হয় নতুন শাসনতন্ত্র রচনার পূর্ব পর্যন্ত উক্ত গণপরিষদ দুটি স্ব দেশের আইন সভারূপে কাজ করে যাবে। সুতরাং গণপরিষদের কাজ হলো ভবিষ্যতের জন্য দুটি শাসনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় আইনসভার কার্য সম্পাদন। ৪, কেন্দ্রীয় শাসনের ব্যাপারে উভয় ডোমিনিয়নের জন্য একজন করে গভর্নর জেনারেল থাকবে এবং ডোমিনিয়ন ক্যাবিনেটের পরামর্শক্রমে ইংল্যান্ডের রাজা কর্তৃক গভর্নর জেনারেল নিযুক্ত হবেন। তবে তিনি হবেন একজন নিয়মতান্ত্রিক প্রধান মাত্র। আইনসভার নিকট দায়িত্বশীল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি তার যে ডিসক্রিশনারি পাওয়ার্স এটা বিলুপ্ত হবে। ডোমিনিয়ন ৫ নম্বর, ডোমিনিয়ন আইনের মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথভুক্ত থাকবে কিনা সে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ অধিকার তাদের প্রদান করা হয়। ৬, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা আইন 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের কিছুটা পরিবর্তন করে প্রাদেশিক শাসন ব্যবস্থার দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করে। ভারত স্বাধীনতা আইনে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে প্রাদেশিক গভর্নরদের যে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল তা বিলুপ্ত করা হয়। এখন হতে তারা হবেন প্রদেশের গভর্নর জেনারেল প্রতিনিধি মাত্র। তারা কোনো বিশেষ ক্ষমতার অধিকারী না হয়ে বরং নিয়মতান্ত্রিক শাসক বলে পরিগণিত হবে। মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে এবং প্রাদেশিক গভর্নর মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কার্য সম্পন্ন করবেন। ৭, 1947 খ্রিস্টাব্দের 14 আগস্টের পর হতে এ আইন অনুসারে ডোমিনিয়ন বা প্রদেশগুলোতে শাসন ব্যাপারে ব্রিটিশ সরকারের সর্বপ্রথম কর্তৃত্বের পরিসমাপ্তি ঘটে। উভয় ডোমিনিয়নই 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পরিবর্তন করে শাসন পরিচালনার ক্ষমতা লাভ করে। উভয় ডোমিনিয়নের আইনসভা কর্তৃক প্রণীত আইনকে বাতিল করার কোনো ক্ষমতা ব্রিটিশ সরকারের থাকবে না। ৮, এ আইনের মাধ্যমে দেশীয় রাজ্যসমূহের উপর ব্রিটিশ রাজতন্ত্রের প্রাধান্যের অবসান ঘটে। অর্থাৎ দেশীয় রাজ্যগুলোর সাথে সম্পাদিত সকল চুক্তি এবং সন্ধি 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট হতে বাতিল বলে ঘোষণা করা হয়। উপরন্তু এই আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে ইচ্ছে মতো ভারতে বা পাকিস্তানে যোগদান করার ক্ষমতা স্বাধীনতা দেওয়া হয়, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ৯, 1947 খ্রিস্টাব্দের ভারত স্বাধীনতা আইন ভারত সচিবের পদকে বিলুপ্ত করে। ভারতে বা পাকিস্তানের শাসন ক্ষেত্রে নীতি নির্ধারণের দায়িত্ব আর হোয়াইট হলের উপর না থেকে দিল্লি ও করাচির উপর ন্যস্ত হয়। এটা ছিল আমাদের ভারত শাসন আইনের 1947 সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করা, ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়েছিল সেটা বিশেষ বিশেষ শর্ত বা বৈশিষ্ট্য গুলো আমরা পড়লাম। আমরা এই মুহূর্তে ভারত শাসন বা ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব ও ফলাফল নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এখন আমি ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব ও ফলাফল নিয়ে আলোচনা করব। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার আলোকে ভারত স্বাধীনতা আইনের মধ্য দিয়ে 1947 খ্রিস্টাব্দের 14-15 আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকেই অনেক পরিবর্তন ও সংস্কার করে 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা আইনে রূপান্তর করা হয়। এই আইনে তিনটি
তিনটি ফলাফল লক্ষ্য করা যায়। পাকিস্তান ও ভারত নামে দুটি ভিন্ন ডোমিনিয়ন স্থাপন করা হয় এবং ডোমিনিয়ন দুটি ছিল সমান মর্যাদা সম্পন্ন ও স্বায়ত্তশাসিত। 2, পাকিস্তানের মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পাকিস্তানের গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। ডোমিনিয়ন আইনসভায় যেসব আইন গৃহীত হতো তাতে স্বাক্ষরদানের পূর্ণ অধিকার থাকতো গভর্নর জেনারেলের। 3, 1935 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী গঠিত আইনসভা গণপরিষদের মর্যাদা লাভ করে। এ গণপরিষদের উপর দায়িত্ব ছিল দেশের জন্য শাসনতন্ত্র। নতুন যে দুটি রাষ্ট্র জন্ম হলো, এই নতুন জন্মগ্রহণ করা দুটি রাষ্ট্রের সংবিধান প্রণয়নের দায়িত্ব। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে। 1947 খ্রিস্টাব্দের জুন মাসে মাউন্টব্যাটেন সকল দলের নেতাদের আহ্বান জানালেন দেশ বিভাগের ব্যাপারে ব্রিটিশ সরকারের পরিকল্পনা যেন মেনে নেওয়া হয়। এ সময় নেহেরু, জিন্নাহ ও সর্দার বলদেব সিং মাউন্টব্যাটেনের পরিকল্পনা গ্রহণ করে রেডিওতে বক্তৃতা করেন। সিদ্ধান্ত হয় 14 আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হবে এবং 15 আগস্ট ভারত স্বাধীন হবে। তৎকালীন প্রশাসনিক ব্যক্তিত্ব লর্ড ইজমে তখন ভাইসরয়কে একটা নোট লিখে পাঠান। শিরোনাম ছিল ক্ষমতা হস্তান্তর দিবসের অনুষ্ঠান। তিনি মত প্রকাশ করেন ক্ষমতা হস্তান্তরের সাথে রাজনৈতিক প্রশ্ন জড়িত, তাই বিষয়গুলো ক্ষমতা হস্তান্তরের পূর্বে বিবেচনায় রাখা জরুরি, গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিবেচনায় রাখা জরুরি। তিনি তার নোটে উল্লেখ করেন, 1, ভারত পাকিস্তান উভয় ডোমিনিয়নের রাজধানীতে ক্ষমতা হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠান হওয়া প্রয়োজন। সকালের দিকে দিল্লিতে এবং বিকালের দিকে করাচিতে অনুষ্ঠানের আয়োজন করলে তাতে ভাইসরয়ের যোগদান সম্ভব। 2, দিল্লির অনুষ্ঠান খুব জাঁকজমকের সাথে করা উচিত। এ ব্যাপারে উভয় ডোমিনিয়নের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, তবে ভাইসরয়ের ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত যাবে না। 3, দিল্লির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান দরবার হলে অনুষ্ঠিত হবে এবং প্রত্যাশা থাকবে 15 আগস্ট মহামান্য ব্রিটিশ সাম্রাজ্যের রানীর বাণী ভাইসরয় পড়ে শোনাবেন। 4, উভয় ডোমিনিয়নের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগদান নিশ্চিত করতে হবে। 5, ক্ষমতা হস্তান্তর দিবসে উভয় ডোমিনিয়ন তাদের নিজস্ব লোক দিয়ে অন্তত একটি ইউনিট গড়ে তুলবে। ব্রিটিশ সৈন্যদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। উভয় ডোমিনিয়নের রাজধানীতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট মজুদ থাকবে। 6, লন্ডনে ইন্ডিয়ার অফিসে এ ব্যাপারে মতামত চেয়ে একটি চিঠি লিখতে হবে। কিন্তু লর্ড ইজমের প্রস্তাবের বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ব্রিটিশ প্রশাসন অংশগ্রহণ করুক, এটা জিন্নাহ বা নেহেরু কেউ চাননি। তবে 14 আগস্ট করাচির স্বাধীনতা দিবসের প্রথম অনুষ্ঠানে জিন্নাহ মাউন্টব্যাটেনকে যোগ দেওয়ার প্রস্তাব করেছিলেন। ক্ষমতা হস্তান্তর দিবসে মহামান্য ব্রিটিশ সম্রাটের বাণী পাঠানোর যে প্রস্তাব রাখা হয়েছিল, ব্রিটেনের শ্রমিক দলের সরকার তার সাথে একমত হতে পারেনি, কারণ তাদের ধারণা ছিল বিষয়টি ভারতীয় জনগণ পছন্দ করবে না। ক্ষমতা হস্তান্তর দিবসের অনুষ্ঠান, এটাই হচ্ছে আমাদের শেষ টপিক আজকের পড়ানোর। আর 1 মিনিট আছে, তো যাই হোক, ক্ষমতা হস্তান্তর করা হয়। ভাইসরয় সেখানে বক্তব্য প্রদান করেন। ভাইসরয় 14 আগস্ট পাকিস্তান গণপরিষদের উদ্দেশ্যে এক ভাষণে পাকিস্তান সৃষ্টিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং ওই দিনই বিকালে দিল্লিতে ফিরে আসেন। তারপরে তিনি দিল্লিতে অনুষ্ঠান করেন এবং সেখানে ভারতীয় বিধানসভার এক ভাষণে ভারতের স্বাধীনতার ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এভাবেই আমাদের এটা মানে ভারত বিশ্বের বুকে স্বাধীন পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় ভারত বিভাগ হয়ে। এটাই ছিল আমাদের এই 3য় অধ্যায়ের শেষ টপিক। তোমাদের সাথে একটু আলোচনা করে নি। তোমাদের কিন্তু ফার্স্ট পেপারের সকল অধ্যায় থেকে 30 নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটুকু ক্লিয়ার। এবং তোমাদের পুরো পরীক্ষাটাই কিন্তু হবে হচ্ছে ফার্স্ট পেপারের উপরে, সেকেন্ড পেপার থেকে কোনো প্রশ্ন থাকবে না। জি স্যার। হ্যাঁ, ওকে, সবাইকে বলে দিও, তোমরা যারা উপস্থিত আছো তারাও শুনে রাখো। আর তোমাদের গ্রুপের সাথে আমার যোগাযোগ থাকবে, কোনো প্রশ্ন থাকলে তোমরা নিজেরা ফোন করতে পারো এবং গ্রুপের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো স্যার, তোমরা আপনি সবাই বলছিলেন ওই সংযুক্ত প্রশ্নগুলো গ্রুপে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এটা আর হচ্ছে যে তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। কোনো প্রয়োজন থাকবে তোমরা গ্রুপে লিখে দিও এবং আমি তো গ্রুপে প্রতিদিনই তোমাদের সাথে অ্যাড থাকবো। তো তোমরা সবাই ভালো থাকো। আমাদের এ পর্যন্তই, অর্থাৎ ফার্স্ট পেপারের কোনো আমাদের সিলেবাস আর বাকি নেই, মোটামুটি সবগুলোই সুন্দরভাবে শেষ করা হয়েছে। তোমরা কিন্তু এখন লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের